শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজান কোমরে হাত দিয়ে দেখছে দুজনকে। ইজান মনে মনে বলছে, আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না, আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা, পদ্ম ওঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল। না মা। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ইজান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনো উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত ডাকাডাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন, ইজান বাসে এসে পড়েছে আর তুই ঘুমিয়েই যাচ্ছিস? পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইছানের কাছে গেল। ইছান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইছানের পাশে দাঁড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ইছান পদ্মের কি একবার তাকিয়ে ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ, তাই চলে এসেছি। ও, পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ইছান যে সোফায় বসেছিল পুষ্প ওই সোফায় বসেছে। ইছান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইছানকে দেখে একটা হাসি দিল। ঠিক সেই কাজটা ইছানও করলো। ইছান পুষ্পকে জিজ্ঞেস করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ইছানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে। তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো, তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলা ভাই। পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞেস করলো হাসছে কেন। আরও বলছে ইছান খুব সুন্দর। তাই? একটু সুন্দর না বেশি সুন্দর? আপনি বেশি সুন্দর। একদম বোঝে না, সে বোঝে না নাটক আছে না, ওই নাটকের নায়কের মতো দেখতে। তবে নায়কের আপনার মতো দাড়ি ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ইছান ভ্যাবাচ্যাকা খেলো। এই বাচ্চা মেয়ে এসব কি বলছে? ইছান ছোট্ট করে উত্তর দিল, ও আচ্ছা দুলা ভাই, আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না? ইছান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। কে বলেছে এসব কথা? আপু বলেছে দুলা ভাই। ইছানের কেন জানি কথাটা বিশ্বাস করলো না। কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইছান থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলা ভাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন? ইছান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইছান পদ্মকে ডাক দিল। সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইছান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভ্রু কুঁচকে বলল। জি, কেন? ইছান মাথায় হাত দিল। তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে। হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার আর এত কষ্ট করা লাগতো না। পদ্ম না বুঝে ইছানকে প্রশ্ন করলো। বুঝিনি আমি। এত বোঝা লাগবে না। পদ্ম সেখান থেকে চলে আসলো। আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে। ইছান খুব মন দিয়ে কথাগুলো শুনছে। আর কেউ হলে এতক্ষণ অনেক কিছু বলে দিত। যেহেতু তার একটা মাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ইছান ওনাকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে। পদ্ম তার মায়ের পাশে বসেছে। ইছান রুবিনা খাতুনকে বলল, মা, আমি যাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে। এই বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল, তাই মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে গেল। ইছানের কথা শুনে রুবিনা খাতুন খুব খুশি হলেন। ইছান বলল পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টা। চারজন একসাথে ডিনার করলো। ইছান রুমে পাইচারি করছিল কখন পদ্ম রুমে আসবে। প্রায় আধা ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ইছান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলছো? পদ্ম ঘাবড়ে গেল। এখন সে ইছানকে কি বলবে? এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ইছান আবারও জিজ্ঞেস করলো। বলেছো? পদ্ম আমতা আমতা করে বলল, জি। যেহেতু বলছো ভালোবাসি না, তাহলে আজ ভালোবেসে রেখে দিব। তুমি তৈরি থাকো। পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইছান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইছান টিস্যু দিয়ে কতক্ষণ পরপর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইছান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে। জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইছান ওনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে। তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইছান পদ্মের পাশে শুয়েছে আজ। কোনো দূরত্ব নেই তাদের মাঝে।
তবুও একজন আরেকজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘরে কত কিছু বলছে। ইজহান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজহান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ইজহান আর অনুমতি নিল না, পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তি নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজহান ওকে এভাবে ধরে শুয়ে আছে। পদ্ম হাত নাড়াচাড়া করতেই ইজহান উঠে গেল। তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো। কিছু লাগবে পদ্ম? তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। জ্বর তখন ছিল না। পদ্ম ইজহানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না, আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজহানের মুখটা ছোট হয়ে গেল। ইজহান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো। তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়। আমার একটুও শক্তি নেই, একা একা হেঁটে যেতে পারবো না। ইজহান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝলো না, অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজহান পদ্মকে তার হাত ধরতে ইশারা করে বলল, উঠে আসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ইজহান পদ্মকে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজহান সেই দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আধশোয়া করে রেখে বাইরে আসলো। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণে তার 3বার খাওয়া হয়ে যেত, আর এখানে এখন একবারও সে খেতে পারছে না। বিরক্তিকর ব্যাপার। ইজহানকে রুম থেকে বের হতে দেখলো। পুষ্প ইজহানের সামনে দাঁড়ালো। ইজহান ভয়ে আছে, আজ জানি আবার কি বলবে। আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না? ইজহান বুঝেছে পুষ্প কি বলছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই আজ নাস্তার কথা ভুলেই গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজহান বিব্রত বোধ হাসি দিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ইজহান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজহান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজহান। ইজহান এখনো হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজহানকে বলল। আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন? ইজহান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না। পদ্ম হাসলো ইজহানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ইজহান বলল, হাসছেন কেন ম্যাডাম? ইজহানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজহানকে বলল, আপনি আমাকে ম্যাডাম বলেন কেন? ভালোবেসে বলি। পদ্ম অবাক হলো ইজহান তাকে ভালোবাসে শুনে। আপনি আমাকে ভালোবাসেন? ইজহান তার চশমা পড়তে পড়তে বলল, অবশ্যই বউকে ভালোবাসবো, না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল। না না, আমি সেটা চাই না। ইজহান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ কিন্তু। হ্যাঁ, তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছে বিসর্জন দিচ্ছি। পদ্ম ইজহানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার। কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই। শোনো, কিছুক্ষণ পর ডক্টর আসবে। আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ইজহান বিরক্ত হলো। এটাও প্রশ্ন করা লাগে? তুমি যে অসুস্থ সেটা জানো। মাঝে মাঝে তোমার এসব বিরক্তিকর কথা শুনলে রাগ হয়। পদ্ম চুপসে গেল। তা আর কথা বলল না সে। ইজহানও কিছু বলছে না। দুজনেই নীরবতা পালন করছে। ইজহান সেভাবেই পদ্মর সাথে ঘেঁষে বসে থাকলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজহান তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো। ইজহান হাসি দিল ব্যক্তিটিকে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছিস সুদর্শন পুরুষ? ইজহানও হাসি দিয়ে বলল। ভালো আছি যুবতী নারী। ইজহান আর মেধা একে অপরকে খুব ভালো করে চেনে। সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে। আজও একই সাথে আছে তারা। মেধা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত তো দিসনি, আর বউ যেই অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দরকার পড়েছে। ইজহান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি, তার সমস্যা কি। ইজহান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছিল। চেহারাটা সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে। মেধা পদ্মের পাশে বসলো। পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনো? জি, উনি একটু আগে আপনার কথা বলেছিলেন। ও, বলে দিয়েছে? নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল, পদ্ম।
মেধা হাসলো, কণ্ঠও বেশ সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইঝানের উদ্দেশ্যে বলল। আচ্ছা ইজহান, তুই রুম থেকে যা। ইঝান অবাক হয়ে বলল। কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা কথা বেশি বাড়ালো না, এক কথাই বলল। কেন রুম থেকে যেতে বলছি তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো, মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো। তারপর পদ্মের চোখগুলো দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশার মাপতে মাপতে বলল। তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল। একটু জ্বর জ্বর লাগছে। কিন্তু জ্বর তো একটুও নাই শরীরে। আচ্ছা, তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। ইজহান সামনে দাঁড়িয়ে আছে, সে এখন কিভাবে উত্তর দেবে? ইজহানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজহান বুঝছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল। পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ালো, মুখে কিছু বলল না। মেধা পদ্মকে বলছে। ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল। 15। মেধা জানে পদ্মের বয়স, ইজহান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো। তুমি কেন ইজহানের মতো তেরাকে বিয়ে করেছো? ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোরী বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইনজেকশন বের করলো, পদ্মের থেকে রক্ত নেবে। পদ্মর চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমতা আমতা করে বলল। এটা দিয়ে কি করবেন? কিছু করব না, একটু জাস্ট ব্লাড নিব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল, পদ্ম এটার সুই তার শরীরে ফোটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল। আরে এখানে এসো, কিচ্ছু করব না আমি, বসো তো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে। আপনিই তো একটু আগে বললেন রক্ত নেবেন। এইটুকু শুই ভয় পাচ্ছ? যখন কিছুদিন পর বাচ্চার মা হবে তখন তো আরো কষ্ট হবে। পরপর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকম ইনজেকশন দেওয়া হবে, না বলার কোনো উপায় থাকবে না তখন। এখানে এসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ইজহানকে ডাক দিল। সাথে সাথে ইজহান রুমে আসলো। ইজহান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো। কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজহানের দিকে তাকিয়ে বলল। আমি তোর বউয়ের সাথে পারছি না আর, আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখবো সমস্যাটা কি, জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কিনা। ইজহান বুঝলো কথাটা, পদ্মকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলো, তারপর মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ইজহানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজহান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটফট করছে। ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজহান ধরে নিল। মূলত পদ্মের শরীর এমনিতেও দুর্বল, আরো একটা ইনজেকশন ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইজহান পদ্মকে বেডে শুয়ে দিল। মেধা ইজহানের কাঁধে হাত দিয়ে বলল। শুনেছান, মেয়েটা এখনো অনেক ছোট, এত বেশি বোঝ জ্ঞান ওর হয়নি। কিছু করার আগে ভেবে চিন্তে কাজ করিস, ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারছিস। ইজহান মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুবই দুর্বল, স্যালাইন দেয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওটা দিয়ে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দেব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছি, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না, তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো, এখন তার যাওয়ার সময় হয়েছে। ইজহান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজহান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে। ইজহান পদ্মকে দুপুরের খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইজহানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ইজহানের দিকে তাকিয়ে আছে। মানুষটা খুব ভালো, তার খারাপ সময়ে পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইজহান পদ্মের দিকে তাকালো। তুমি হাসছো কেন? না এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ইজহান কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা শুধু জিলাপির প্যাচ লাগিয়ে কথা বলে। ইজহান পদ্মের মাথায় হাত বুলাচ্ছে। এই জিনিসটা সব সময়ই পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো, তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে।
ইজহানও পদ্মের সাথে বসলো। কি হয়েছে তোমার? উঠে বসেছো কেন? পদ্ম মুখ ওদিক রেখে বলল। সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজহান পদ্মের কানে হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ইজহান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বক্ষে চেপে ধরল। ইজহান পদ্মের উদ্দেশ্যে বলল, যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার পদ্মফুল। ইজহান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওখানে, তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইজহান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয়ে ভয়ে শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইজহান সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট প্রত্যেককে দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই। পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইজহানকে মেধা বলল, তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দিব, সমস্যা নেই। এরপর সব কিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে, শোন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবি। ইজহানের এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। বড্ড বেশি বাড়াবাড়ি করিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইজহান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজহান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো, তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার শক্তি নেই। পাশে এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজহান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগালো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইজহানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘুরালেন না। মনে মনে যে কত বকেছে ইজহানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইজহান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্মও মেধাকে অনেক সম্মান করে। আর ইজহানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধার অবদান বেশি, কারণ সেই পদ্মকে বোঝায়, বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে ইজহান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা। পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালের নাস্তা বানাচ্ছে। ইজহান তার পাশে পদ্মকে না পেয়ে সে উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কে বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইজহান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইজহান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা বানাচ্ছে সে। ইজহান পদ্মের পিছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কেন নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা নাই বানাই তাহলে কি না খেয়ে হসপিটাল যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠারও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না, সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজহান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল, কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমাবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইজহান তৈরি হয়ে নিল হসপিটালে যাওয়ার জন্য। ইজহান আর পদ্ম একসাথে নাস্তা করে ইজহান হসপিটালে চলে গেল। ইদানিং ইজহান বেশ ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজহান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আসে। সানায়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজহানের মনে হয়, কারণ সে ইজহানকে সরি বলেছে। আর সেসব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইজহানকে দেখে মুচকি হাসি দিল। কেমন আছেন? ভালো। আপনি কি এখন আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আনইজি ফিল করা দরকার মনে হয়। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানায়া বুঝলো ইজহান তাকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানে শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইজহানের কোনো হেলদোল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়েও অপরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সানায়ার কষ্ট হচ্ছে, কিন্তু ইজহানকে কিছু বলতে পারছে না। মনে চাচ্ছে ইজহানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পাবেন। তাহলে আমি উঠি। এই বলে সানায়া চলে গেল। ইজহান বসে বসে হাসছে আনমনে।
সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানিয়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজহান একটা মোবাইল কিনে দিয়েছে। যখন ইজহান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সবসময় তার কাছেই রাখে, কারণ ইজহান ঘন ঘন কল দেয়। ইজহানের একটা টেনশন থাকে পদ্ম বাসায় কী করছে, বাসায় একা একা, তাই কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজহান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবার কল ব্যাক করলো, সাথে সাথে ইজহান কল রিসিভ করলো। ইজহান রেগে গিয়েছে, কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন তখন। সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনি কেন? ইজহানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেয়ে গেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও। তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইজহানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেললো। আর করব না দেরি করে গোসল, সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না, খাইনি এখনো। আপনি খেয়েছেন? জি ম্যাডাম, খেয়েছি। খাবার খেয়ে নিও। আচ্ছা। ইজহান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো, কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসবো। ইজহান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্মও তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল, তবে কুচি ঠিক করে হয়নি, কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে গিয়ে দুপাশের চুল বের করলো যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ইজহান আসলো। পদ্মকে দেখে তার ভিতরটা হঠাৎ কেঁপে উঠলো। পিচ্ছি একটা মেয়েকে শাড়ি পরলে যে এত সুন্দর লাগে কেন? ইজহান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কুচিটা ঠিক হয়নি এটা খেয়াল করেছে ইজহান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইজহানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজহান উঠে দাঁড়ালো। ইজহান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল। খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইজহানের কথা শুনে। ইজহান পদ্মের হাসি দেখে বলল। হাসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম চোখটা ছোট ছোট করে বলল। এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই আজ, চলো আমার সাথে। তারপর ইজহান আর পদ্ম বেরিয়ে আসলো। ইজহান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশেই নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে, কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইজহানের হাত চেপে ধরেছে। ইজহান পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল। আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ নদীর পাশে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজহানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাইরে যাওয়ার কথাটা মুখ ফুটে ইজহানকে বলেনি। আর ইজহান তো মহাব্যস্ত। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত ওদের স্কুলের সামনে এমন এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজহান পদ্মকে এসব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিন তো খাবেই। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়ল। ইজহান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল। এখানে থামালেন কেন? এখান থেকে ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল। আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইজহান ডিনার করে বাসায় চলে আসলো। ইজহান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখনই ইজহান বলল। শাড়ি চেঞ্জ করো না? পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। ইজহান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্মও সেখানে গেল। ইজহান পদ্মের উপস্থিতি বুঝতে পারলো। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইজহান কি বলল। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদও তো দিলে না। ইজহান মুখটা সামনে রেখে কথা বলল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজহান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি। ইজহান যেন সাত আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম এসব কি বলছে? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইজহান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সে পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে? হ্যাঁ দেখেছি। ইজহান গ্রিলের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে।
পদ্মের সামনে ঝুঁকে বলল, ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বলেছো। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইছান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠ ছুঁয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম হতভম্ব হয়ে গেল। ইছান পদ্মের উদ্দেশ্যে বলল, বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিবে। ইছানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইদানিং ইছান তাকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন চাই মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইছানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইছানকে জড়িয়ে ধরলো, কারণ সেই বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার পক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইছান আর পদ্ম দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগুচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইছান পদ্মকে খুব রাগায় আর পদ্ম মুখটা ফোটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইছানের বেশ ভালো লাগে। আবার রাগও করে, কিছুক্ষণ কথা বলে না পদ্মের। এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতের মতো সংসার। ইছান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালে কাজে দূরে কোথাও গেল, আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে, হাত বুলিয়ে দিতে দিতে বলল, পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব, উনি আমার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটা নারীকে। তাদের পায়ের নিচের মাটি শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলো। জি আপু। তোমাকে যে আমি আরো বলি ইজানের সাথে স্বাভাবিক হও। তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সে জায়গা থেকে ইছান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গেছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের বুকটা যেন আটকে উঠলো। মানে? মানে মানে করো না তো বেশি। এখন তো ইসান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো আর সুন্দর মেয়ে দেখুক, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো তাকে সেভাবে কোনো গুরুত্বই দাও না। 15 বছর মেয়েদের কি বিয়ে হয়নি? তারা সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে বুঝি? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সেই আমাকে পড়াশোনা করিয়েছে। মূলত তার জন্যই আমি ডক্টর হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ইছানের নামে এগুলো বলেছে। ইছান ভালোই ছেলে, তবে পদ্মের এসব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি লাগছে। কথাগুলো সহ্য করতে পারছে না। আপু সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভেতর এরকম একটা কথা ঢুকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানোই তো উচিত। তুমি তো তাকে বর হিসেবে মানোই না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন আপু? শোনো, তোমার এসব কান্না দিয়ে না কিছুই হবে না। সব কিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বলতে বারবার? তুমি বলবে যে আমার বরকে আমি কারো হতে দিব না। যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপড়ে দিব। আর আমার বর যদি অন্য কোনো মেয়ের দিকে তাকায় তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে, মেধা এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল, নাও, এটা খেয়ে মনকে একটু ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কিভাবে? আচ্ছা, ইজান তোমাকে ভালোবাসে? মেধার কথায় পদ্ম লজ্জা পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারতো। আরো কত কিছুই তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞেস করছি তা বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয় তুমি 2টো দিবে। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান। এটা সেটা আবদার করবে। যেমন হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল, বই, এইসব। তারপর বাসায় আসবে, আবার ধমকও দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথায় স্থির করলো, মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো। রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইছান।
মেধা বলেছিল পদ্ম আর ও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইঝান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইঝান কথা বলছে বেডে হেলান দিয়ে আদশোয়া হয়ে। পদ্ম ইঝানের পাশে পাশে ঘুরঘুর করছে। কখন ইঝানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে। এমন অবস্থা। ইঝান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করলো, গুটিসুটি হয়ে ইঝানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইঝান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলে পদ্ম ভয় পায়। কোথায় কিছু করছিলাম না তো। তাই বুঝি? হ্যাঁ। ইঝান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইঝান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক। তুমি চিনো জায়গাটা? নাম শুনেছো? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো সে তো এমন অদ্ভুত নাম কখনো শুনিনি। এটা আসলে কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ইঝান হাসলো। বোকা মেয়ের বোকাশোকা কথাবার্তা। অনেক সুন্দর জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইঝান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচন্ড বিরক্ত লাগে ইঝানের। নখে কত ময়লা থাকে, সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইঝান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইঝানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেওয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গিয়েছে। মাইট দিয়ে অভ্যাস ঠিক করাবো। ইঝান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে দিয়েছে গোছাতে। আবারও বলে গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলোও গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে লাগছে। ইঝান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলোও ভাবছে মনে মনে। তার মূলত এক্ষুনি ভালোই লাগছে না। এই ইজানের সাথেও বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইঝান সেখানেই গেল। পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরল ইঝান। হঠাৎ এমনটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইঝান তার দাড়িযুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো। ইঝানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইঝান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ কি বেশি হয়েছে আপনার? জি। ইঝানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল পদ্ম আরেক হাত দিয়ে সেটা চেপে ধরল। কথা এমন শোনাচ্ছে কেন পদ্মফুল? ইস পদ্মফুল। পদ্ম মুগ্ধ হয়ে আছে ইঝানের উপর। আপনি এমন জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইঝান এই কথাকে বেশি পাত্তা দিল না, কারণ সে জানে এই পদ্ম তাকে এটা বলবেই। মন খারাপ? পদ্ম মাথা নাড়ালো। ইঝান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দিব জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্মফুল? সকাল 5টায় ইঝান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালে সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালে সিআই আর ম্যানেজিং ডিরেক্টর এই কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইঝান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইঝানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সেই পিচ্চি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদরে লাগে ইঝানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইঝান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে। হয়েছে ম্যাডাম? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল, এই তো এখনই হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজন বাসা থেকে বের হলো। ইঝান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফ থাকবেন, সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে, পদ্মের মাথাটা একেবারে ধরে গেল এসব চিন্তা করে। আর পাশেই ইঝান আসে, সে তো নিজের মতো ফোন টিপছে, আর তার কোনো হেলদোল নেই। এমন মনে হচ্ছে যেন ফোনের ভিতরে ঢুকে যাবে। তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইঝান তাদের ট্রলি নামালো।
পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ইঝান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা আমতা করে বলল। ভয় লাগছে আবার। ইঝান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল, তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইঝানের উপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পাই না আমি। ইঝান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইঝান ওর হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল পড়েছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইঝান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইঝান অনেক জোর করে পরিয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে ট্রায়াল দিত। যাকে একটু লম্বা লম্বা লাগছে ইঝানের পাশে। একবার ইঝানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি মুচকি হাসছে। ইঝান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে গেল। অনেক মহিলা পুরুষ দেখা যাচ্ছে। হঠাৎ সবার নজর তাদের দিকে গেল। ইঝান পদ্মের থেকে হাত ছাড়িয়ে নিয়ে হসপিটালের সিআই এর সাথে দেখা করলো। আবার দেখা করা শেষে পদ্মের পাশে এসে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে, যার কারণে পদ্ম অস্বস্তিতে পড়ল। ইঝান পদ্মের কাঁধ জড়িয়ে ধরল। ইঝান পদ্মের দিকে তাকিয়ে বলল। অনেকের হয়তো মনে প্রশ্ন জাগছে, ওকে, ও হচ্ছে মিসেস ইঝান শেখ। সবাই যেন আসমান থেকে টপকে পড়েছে ইঝানের কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইঝান বিয়ে করেছে, আর এটা হসপিটালের কেউ জানে না। বিষয়টা কেমন জানি হয়ে গেল। সবাই ইঝান আর পদ্মকে শুভকামনা জানালো। সানেয়া পিছনে দাঁড়িয়ে আছে, আর ইঝানের সেই মহামূল্যবান কথাটি শুনে সে নিস্তেজ পাথরের মতো দাঁড়িয়েছে। সেই কখন থেকে পরপর ঢোক গিলছে। কথাটি যেন মিথ্যে তার কাছে মনে হলো। সানেয়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে সানাইয়া ম্যাম যে, আসুন। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? রায়হান আহমেদের কথায় সবার সব চোখ সানায়ার দিকে গেল, বিশেষ করে ইঝানের। এই দিনটির জন্যই সে অপেক্ষা করেছিল। ইঝান দাঁত গেলিয়ে তাকিয়ে আছে সানায়ার দিকে। সানায়ার যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থা। অবশেষে সানায়াও ইঝানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারলো না সে নিজেই। সানায়া পদ্মের দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য ইঝান তাকে পাত্তা দেয়নি। পদ্মকে দেখে হাসি দিল, যেন এটা হিংসার হাসি। সানিয়াকে কেমন জানি মনে হচ্ছিল পদ্মের। সানিয়া যখন হেসেছিল তখন নির্বোধের মতো তাকিয়েছিল সে। এদিকে ইঝান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সানিয়ার গা জ্বলে উঠলো। অতঃপর সবাই বাসে উঠলো। হসপিটাল থেকে মোট 3টে বাস চললো সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশ দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইঝান। পদ্ম খুব আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইঝান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢুকালো। পদ্মকে ধমক দিল। বাইরে হাত দিবে না, বুঝছো? পদ্ম মাথা নাড়ালো, আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তাদের জীবনটা বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালাটা পাশেই মাথা রেখেছিল, তাই ইঝান পদ্মের মাথাটা তার কাঁধে রাখলো, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরলো। ইঝানের পাশের সিটে যে ডক্টর বসেছে সে ডক্টরকে তার ওয়াইফ ইঝান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো ইজান সাহেব, কি রোম্যান্টিক। তার বউ জানালার পাশে ঘুমিয়েছে বলে বউয়ের মাথা তার কাঁধে রেখেছে। আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করে মাথাটা রাখতাম তোমার কাঁধে, তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো কথাটা। ইঝান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতই না। প্রায় 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেক এসে পৌঁছেছে। এর মাঝে আবার এক রেস্তোরাঁয় সবাই নাস্তাটা করে নিল। সব কাপলদের জন্য একটা রুম, আর যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আরেকটা রুম। ইঝান এত দূর জার্নি করে টায়ার্ড। সে বেডে শুয়ে আছে আর মুনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছে পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতই না। ইঝান পদ্মকে ডাক দিল, কারণ মুনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মুনিরা শেখের সাথে কথা বলছে, আর ইঝান ইফাকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল ওই হোটেলেই খেয়ে নিল। ইঝান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরিও হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ইঝান রুমে এসেই শুয়ে পড়লো। পদ্ম ঘুমাবে না? না, ঘুম আসছে না। ইঝান পদ্মকে ধমক দিল, কারণ এখন ঘুমাতেই হবে তাকে। কিন্তু পদ্ম রাজি হলো না, তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়ার জন্য। পদ্ম গেল না। ইঝানের মেজাজ গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ ডেকেছি, গায়ে লাগেনি? মানুষ মনে হয় না আমাকে? ইঝান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে না বলছে। সোজা হয়ে দাঁড়িয়েই রইল।
বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল না এক পা। ইছান আরো বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল। পদ্ম আবার উঠতে নিলে ইছান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না। বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50। ইছানের ঘুম ভাঙলো কলের আওয়াজে। ইছান কলটা সাইলেন্ট করে দিল, কারণ তার পাশের মহারানী আরামসে ঘুমোচ্ছে। প্রথমে ঘুমাবে না বলছিল, এখন সেই নিজেই বেঘরে ঘুমাচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদরে বাচ্চা লাগে। আবার ইছানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে। এটা দেখে খুব শান্তি লাগলো ইছানের। টুক করে পদ্মের গালে একটা চুমু বসিয়ে দিল। তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো। পদ্মকেও উঠালো। পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। আর তার সেই জাতীয় সাজ দিল। নিজেকে নিজেই আয়নায় দেখে লজ্জা পেল। ইছান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজে সেজে এখন আবার নিজে নিজেই হাসছে। আয়নায় ইছানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইছানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইছান উঠে তার টি শার্টটা টেনে নিল। তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে সেজে আবার লজ্জা পাচ্ছ তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইছান পদ্মের সামনে দাঁড়ালো। পদ্মের কোমর খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্ম ফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসলো। পদ্ম ইছানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইছান পদ্মকে ছেড়ে দিল। অনেক লেট হয়ে গিয়েছে। রায়হান আহমেদ বারবার কল দিচ্ছেন। ইছান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখে রায়হান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, চলুন আমরা এবার যাই। আরে বোঝেন না, রায়হান আহমেদ নতুন নতুন বিয়ে করেছেন, তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এদিকে সানেয়া রীতিমতো রাগে ফুঁসছে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইছানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইছান পদ্মের হাত ধরে হাঁটছে। ইছান এই সময়টাকে খুব এনজয় করছে। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখেই চিল্লিয়ে উঠল। ইছান যদিও পদ্মকে তার পিছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকেই ধরতে চাচ্ছিল। শেষে ইছান একটা ধমক দিল পাগলটাকে। পাগলটা চলে গেল। ইছান পদ্মকে তার সামনে দাঁড় করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? আমার ভীষণ ভয় লেগেছিল। ইছানের রাগ হলো। তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? ইছানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সে ভয় পেয়েছে, তার উপর ইছান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দুবাহু থেকে ইছানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমানও হয়েছে দেখি। আজা থাকার বকা দিব না আমার এই পিচ্ছি বউকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথা বলবো না আপনার সাথে। ইছান হাসলো। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাহিরে। আচ্ছা, বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইছান আর পদ্ম এখন একটা চায়ের দোকানে এসেছে। তারা দুজন চা খাচ্ছে। এই সময়ে চা আর বাহিরের হালকা প্রকৃতির বাতাস, ইস কি যে ভালো লাগছে। ইছান পদ্মকে নিয়ে আবার হোটেলের এইদিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইছান পদ্মকে নিয়ে ওখানেই গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইছান একটা চেয়ারে বসার পর যখন পদ্ম ইছানের পাশের চেয়ারে বসতে যাবে, তখন সানিয়া এসে বসে গেল। ইছানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো। সবাই গান গেয়েছে একটা একটা করে। যেহেতু ইছান গান পারে না, তাই পদ্মকে গান গাইতেই হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইছানের দিকে তাকাতে ইছান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। অতঃপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকেই শিখে গিয়েছে। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পদ্ম গান গাইছে। ইছান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইছানকে তো কখনো শুনেনি। কি সুন্দর কণ্ঠ। পদ্মের গান শেষে সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। ইছানও হাতে তালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে। আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইছান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম ব্যালকনিতে যাবে, তখনই ইছান পদ্মের হাত টেনে ধরলো। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব।
আপনি তো কখনো শুনতে চাননি বা বলেন উনি। তাই বলে কি তুমি গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইছানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন বেলকনিতে যাই। পদ্ম ইছানের হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। রাতের সাজেকও সুন্দর। পদ্ম ইচ্ছে মতো পক পক করছে আর ইজান শুনছে। ব্যালকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে। ইজান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে পক পক করছে। এক পর্যায়ে ইজান বেশ বোরিং হয়ে এই ফোনটা হাতে নিয়েছে। ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইজান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইজান ফোন টিপছে। পদ্ম একসময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পিছনে ফিরে দেখলো ইজান ফোন টিপছে, তার মানে এতক্ষণ ইজান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। রাগে ইজানের হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল। ইজান অবাক হয়ে তাকিয়ে। আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইজান বিব্রত বোধ করলো। সরি পদ্ম। এত মোবাইলে কি দেখেন? কোন সুন্দরী ছবি দেখেন আপনি? ইজান আরো বেশি অবাক হলো। এই পদ্ম কি বলছে এসব? পাগল হয়ে গেল নাকি? আমি কারো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইজান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর। আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফুটকা মাছের মতো করে রাখলো। ইজান পদ্মকে আরো ডিপলি জড়িয়ে ধরলো। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইজান বাহিরের দিকে তাকিয়ে বলল। এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ইজানের কপালে তার উষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে। সকাল 9টা। সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকের দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে তারা। সবাই সবার সাথে কথা বলছে, শুধু পদ্ম আর সানেয়া চুপ করে আছে। পদ্ম তো এমনিতেই অপরিচিত লোকজনের সাথে কমফোর্ট ফিল করে না, আবার সে কথা বলবে, তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে। আর কিছুক্ষণ পর পর ইজানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইজান হাসলে যে তার সেই সুন্দর দাঁতটা দেখা যায়। উফ, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকি মুচকি হাসছে। এই জিনিসটা সানেয়া বেশ খেয়াল করলো। তার যেন শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেই। আবার কেমন করে ইজানের দিকে তাকিয়ে হাসছে। সানেয়া রাগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইজানের হসপিটালের সিআই রাশিদুল ইসলাম পাশের চেয়ারে বসেছিল। তিনি ইজানকে ইশারা করলেন একটু ইজানের কানটা তার মুখের কাছে আনতে, গোপন কথা বলবেন। ইজানও তাই করলো। তোমার ম্যাডামের বয়স কত ইজান? ইজান ঢোক গিলল। একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রাশিদুল ইসলাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইজানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশিদুল ইসলামের চোখ বড় হয়ে আছে। ইজান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেন? তুমি এত বড় দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন? আর তুমি শিক্ষিত ছেলে হয়েও অশিক্ষিতদের মতো কাজ করেছো। তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেওয়া দরকার। হসপিটালে সব ডক্টরদের থেকে বেশি রাশিদুল ইসলাম ইজানকে স্নেহ করেন। ইজানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে। আবার নানা রকম কথাও বলে ইজানকে। ইজান সব খুলে বলল রাশিদুল ইসলামকে। রাশিদুল ইসলাম সবটা শুনে ইজানকে বলল। ও, তাহলে তোমার কোনো দোষ নেই? ইসান অসহায় চোখে মাথা নাড়ল। রাশিদুল ইসলাম খেতে খেতে বলল, তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে। ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইজান পদ্মকে দেখে এসে দিল। সব ডক্টরদের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে, একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবার হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, যেগুলো ইজান সাজেক আসার আগে কিনে দিয়েছে। পদ্ম চুল বাঁধতে ইজান বললো আজ যেন চুলগুলো খোলা রাখে, তাই আর চুল বাঁধলো না। তবে মাথার মাঝ বরাবর সিটি করে কয়েকটা ক্লিপের সাহায্যে দুপাশের সামনের চুলগুলো বেঁধে নিল। সামনে গিয়ে কয়েকটা চুল বের করেছে আর পিছন দিয়ে চুল খোলা। মুখে পাউডার মেখে চোখে কাজল দিল হালকা করে, আর সামান্য লিপস্টিক দিল। পদ্মের শ্বাস শেষ। ইচ্ছানও পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে। দুজনেই রেডি, এবার বেরোবে তারা। সবাই ঠিক করলো কংলাক পাড়া যাবে, সেখানের পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাক পাড়ার উদ্দেশ্যে। পদ্ম তো স্তম্ভিত প্রাকৃতিক সৌন্দর্যের উপর। সে নিজের হাঁটার দিকে না দেখে চারপাশ দেখতে ব্যস্ত। ইছান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিকমতো হাঁটতে। পদ্ম ক্লান্ত কংলাক পাড়া হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যেহেতু ইজানের হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইজান খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে। পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকিয়ে আছে। না না, দরকার নেই।
একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটতে পারবো। ইঝান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য, তারপর 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজাছড়া ঝর্ণার কাছে চলে এলো। সবার মন চাচ্ছিল গোসল করার জন্য, কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারলো না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই। বিকেল 3টায় হোটেলে আসলো। মাঝে একটা ছোট্টখাট্ট রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিল। ইঝান রুমে এসেই বেডে চিত হয়ে শুয়ে গেল। পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপগুলো খুলছে। আজ কিন্তু আমাকে জোর করবেন না ঘুমানোর জন্য। ইঝান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? আমি নাক ডাকি না, বাজে বকবেন না কিন্তু। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও আর না ঘুমালে নাই। আমি ঘুমাচ্ছি, তবে রুমের বাইরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল। আচ্ছা। ব্যাস, ইছান গম্ভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ইছানকে দেখলো। পদ্ম ইছানের নাকের সামনে তার হাতটা নিল। ঘন নিঃশ্বাস আসছে, তার মানে সে এখন গভীর ঘুমে আছে। পদ্ম মেয়েদার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গিয়েছে। না আপু, উনি তো এসছেন গেট টুগেদারে। তো কি এখন হানিমুন হতে পারে না? পদ্ম মাথা নাড়ল। মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি জন্য কল দিয়েছো? আজ আমার জন্মদিন। মেধা শেষের কথা না শুনেই অনেক জোরে বলল। শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। আপু আসতে বলুন, উনি ঘুমোচ্ছেন। মেধা হেসে উঠল। বাপ্পা, তা পদ্ম, তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল। না আপু, উনি জানেন না। তুমি বলনি? না আপু, এই যা, বলনি কেন? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাপতি ইসানের বউ রে। শোনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে বলো? আপু, এসব বললে আমারও লজ্জা লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? কি আর করব? পদ্ম মনমরা হয়ে বলল। তোমার যা জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইসানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে, বা বলবে চলুন বাইরে থেকে হেঁটে আসি। কিন্তু আপু। আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল। কিন্তু কেন কেন করছো? তুমি মেয়ে না, বড়ই নিরামিষ। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো, তারপর? আরে তারপরও আমাকে বলতে হবে? পদ্ম একটু সুর টেনে বলল। আপু। আচ্ছা বলছি, তুমি একেবারে এমন মোহনীয়ভাবে সেজে থাকবে যাতে ইসান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যায়। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল, যেটা বিয়ের সময় দিয়েছে তাকে। সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছিল, কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো, কারণ সাদা রংটা সবসময়ই তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যায় পর সাজবে। সন্ধ্যা 7টা। ইঝানের ঘুম ভাঙলো পদ্মের ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কল এসেছিল, আমি ধরিনি। পদ্মের হাত থেকে ফোনটা নিল। রায়হান আহমেদ কল দিয়েছেন। এই লোক মনে হয় ইঝানকে শান্তি দিবে না। ইঝান কল ব্যাক করলো। সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে একদম বদলে গেলেন। রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? ইঝান বিরক্ত হলো, কারণ একে তো কল দিয়েছে, তারপর আবার এসব কথা বলছে। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম, আপনাদের মতো তো আর এত এনার্জি নেই আমার। আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি। বলে ইঝান কলটা কেটে দিল। ইঝান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইঝান যাওয়ার সময় ও পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা। পদ্ম বলল সে পারবে। এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইঝানকে পাঠালো পদ্ম। ইঝান যাওয়ার পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইঝানকে আসতে দেখেই রায়হান আহমেদ বলে উঠলেন। ইজান এখন নতুন বিয়ে করেছে, সে কি আর আমাদের সাথে থাকতে চাইবে? ইঝান বুঝেছে এই রায়হান আহমেদ নিশ্চয় কথাটা খোঁচা দিয়ে বলেছেন। মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে। সবাই ইঝানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইঝান বিরক্তি সুরে বলল। শুনুন, কেউ বাজে কথা বলবেন না। আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল। আশা করছি আপনারা আর আমাকে এসব নিয়ে কিছু বলবেন না। সবাই হেসে উঠল ইঝানের কথা শুনে। সানেয়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইছখানের দিকে। বাব্বা, বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকছে, যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠেছে, হাসি ঠাট্টা করছে। ইঝান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মর বাসা থেকে কল আসলো। ইঝান সবার উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে, সে কথা বলে আসছে। ইঝান কল রিসিভ করতেই পুষ্প বলল। শুভ জন্মদিন আপু, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের বাসায় নেই। এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো। ইঝান থমকে আছে। আজ পদ্মের জন্মদিন। ইস, কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করলো না। ধুর। ও পাশ থেকে কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবারও বলল। হ্যালো। ইঝানের ধ্যান ভাঙলো। নিজেকে সংযত করে বলল। কি অবস্থা শালি সাহেবা?
ইজহানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠে বলল, ওহ আপনি, আমি আরো ভাবলাম আমার আপু। কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না। আমি যখন ঢাকায় গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। কল রাখছি। পুষ্প ধুপ করে কল রেখে দিল। ইজহান মনে মনে বলছে। বাবা গো, মেয়ের কি তেজ। ইজহান সবার কাছে গেল আবার। আমি যাচ্ছি, হ্যাঁ আপনার আড্ডা দিন। আচ্ছা যান। সানায়া উঠে গেল, তার নাকি কাজ আছে। ইজহান একবার সানায়ার দিকে তাকালো। ইজহান হাঁটা ধরলো হোটেলের উদ্দেশ্যে। সানায়াও পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার পর সানায়া হঠাৎ ইজহানকে ডাক দিল। ইজহান থামলো, পিছনে তাকিয়ে দেখে সানায়া। সানায়া দৌড়ে আসলো ইজহানের কাছে। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? বাপরে, আমি তো পারিই না। ইজহান তার পকেটে একটা হাত গুজে দাঁড়ালো। কি জন্য ডেকেছিলেন? ওমা, ডাকতে পারি না বুঝি? জি না, একদমই ডাকতে পারেন না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ এখন, সো এভাবে একা ডাকা ভালো নয়। সানায়া ইজহানের হাত ধরলো। ইজহান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাত থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল, যে হাতটি সানায়া ধরেছিল। সানায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ইজহান এমনটা করবে ভাবেওনি। ইজহান রক্তিম চোখে সানায়ার দিকে তাকালো। মেজাজটাই গরম হয়ে গেল। ইজহান বিড়বিড় করে বলল, চরিত্রহীন মেয়ে একটা। তারপর আবার পা চালিয়ে চলে গেল। আর এদিকে সানায়ার রাগে সে নিজেই নিজের চুল টানছে। আবারও ইজহান তাকে অপমান করলো। ইজহান রুমে আসলো। রুমের লাইট অফ। বাইরের আলো ভিতরে এসে পৌঁছেছে। তাও ইজহান লাইট জ্বালালো। তার কাছে ভুতুড়ে পরিবেশ মনে হয়েছিল। ইজহান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে। উফ, পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইজহানের মনে এক প্রেম নামক বাতাস বসে গেল। কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে। শুভ্র শাড়িটার মতোই শুভ্র লাগছে তার পিচ্ছি বউকে। ইজহান পদ্মের গাল ছুঁয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজহান পদ্মকে উল্টো ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্মের ঘাড়ে তার ওষ্ঠ মিলিয়ে দিল। পদ্ম বারংবার কেঁপে উঠছে। শক্ত করে শাড়িটা ধরে রাখলো। ইজহানের সেই বেহায়া দাড়িগুলোও পদ্মকে ছাড়ছে না। একটু একটু করে তারাও স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে। ইজহান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয়। পদ্ম বেচারি তো দম ঘিচে দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের থেকে তেমন করে সাড়া পেল না। ইজহান সরে এলো পদ্মের কাছ থেকে। বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। পদ্ম ব্যাককলের মতো তাকিয়ে আছে। বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে ইজহান। পদ্ম ভ্যাবলার মতো ইজহানকে দেখছে। ইজহান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এভাবে সেজেছো কেন? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি। ইজহান বিড়বিড় করে বলল। নিজে তো নিজ ইচ্ছায় সেজেছে আর এইদিকে আমি মরে যাচ্ছি। পদ্ম বুঝলো না ইজহানের কথা। প্রকুচকে ইজহানের দিকে তাকিয়ে বলল, কিছু বললেন? ইজহান মাথা নাড়ালো। না। পদ্ম শাড়ির আঁচল মুচড়াতে মুচড়াতে বলল, আমাকে কেমন লাগছে বলেননি তো? ইজহান আম্ভার ও গম্ভীর কণ্ঠে বলল, ভালো লাগছে। কথাটা পদ্মের হজম হলো না। শুধু কি ভালো লাগছে? ইজহান চোখ বন্ধ করে আবার খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কি বলতে যাবে তার আগে ইজহানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কল রিসিভ করতেই মেধা বলল, কি রে, তোর পেয়ারি বউয়ের তার জন্মদিন? ইজহান বিরক্ত কণ্ঠে বলল। কি জন্য কল করেছিস বল। মেধার মনক্ষুণ্ণ হলো। কি হয়েছে বলতো? কিছু হয়নি, আমি ফোনটা এখন রাখছি, পরে কথা বলবো। আমি সময় করে ফোন দিব, গুরুত্বপূর্ণ সময় ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস। ইজহান ফোনটা কেটে দিল। তারপর আবার পদ্মকে জিজ্ঞেস করলো। হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়ালো দুদিকে। না। ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্মর সাথে সাথে মাথা নিচে করে ফেলেছে। ইজহান পদ্মের মাথা উঠিয়ে বলল, বলতে বলেছি। আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাইরে? ইজহান ভ্রু কুচকে তাকায় পদ্মের দিকে। কেন হাঁটতে যাবে? পদ্ম অন্যদিকে ঘুরে বলল, আপনি তো আমাকে আবার জন্মদিনের উপহার দেবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইজহান তার ওয়ালেট প্যান্টের পকেটে ঢুকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। রুম চাবি দিয়ে লক করতে করতে ইজহান বলল, তোমাকে সব গিফট একসাথে দিব। পদ্ম চোখ তুলে তাকায় ইজহানের দিকে। পদ্ম আর ইজহান হাঁটতে থাকে। দুজন মিলে হাজার কথা বলছে। আর সময় হলে শুধু পদ্ম কথা বলতো। আজ ইজহানও বলছে। পদ্ম মুচকি মুচকি হাসছে, কারণ ইজহানের উন্নতি দেখে। ইজহান পদ্মের কাজ জড়িয়ে হাঁটতে লাগলো। জিনিসটা ইজহানের ভালো লাগে। পদ্ম শাড়ি পরে হাঁটছে, তাই ইজহান সেভাবেই পদ্মের সাথে তাল মিলালো। ইজহান আর পদ্মের এসব কাহিনী সানেয়া খুব খেয়াল করেছে। রাগে ক্ষোভে তার যেন বিষের মতো লাগছে। একটু আগেই তো ইজহান তাকে অপমান করেছে, আর এখন ঠিকই বউয়ের সাথে পীড়িত দেখাচ্ছে। যত সব ঢং মনে হচ্ছে তার কাছে। মনটা চাচ্ছে দুজনকে গিয়ে অনেক কথা শোনাতে। সানেয়া এর প্রতিশোধ কালই তুলবে। রাগে ফুসফুস করতে করতে রুমে চলে আসলো। হঠাৎ ইজহান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল। তিনি ইজহানকে দেখে বললেন, কে ইজহান, তোমরা এখানে কি করছো?
ইজহান যেন কারেন্টের শক লাগলো। ম্যাডামের ইচ্ছা হয়েছে তাই বাইরে হাঁটছে একটু। রায়হান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন, ও বুঝেছি, এখন যদি আমরা ডাকতাম ইজান আসো আমরা আড্ডা দিই, তখন তো আসতে না। ইজহান মনে মনে বিড়বিড় করলো। তোমরা আর বউ কি এক হলো নাকি? আশ্চর্য। ওই যে তখন বলেছিলেন এসেছিলাম তো। রায়হান আহমেদ ইজহানের কাঁধে হাত চেপে বলল। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইজহান হাসলো আর মনে মনে বলল, তুমি গেলেই বাঁচি। সব সময়ই পিছনে পড়ে থাকে, 2 মিনিটও শান্তি দেয় না, আর হসপিটালে থাকলে তো কথাই নেই। ইজহান বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পদ্ম ইজহানের সোজাসুজি দাঁড়িয়ে বলল, উনি এমন বললেন কেন? এমনি করেন সবসময়, মেবি আমি বিয়ে করেছি সহ্য হচ্ছে না তার। ইজহান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হয় 100 বার হাঁটা শেষ তাদের। এক গন্ডিই বারবার হাঁটছে। শেষে ইজহান বিরক্ত হয়ে গিয়েছিল, তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে। পদ্ম চাচ্ছিল না আসার জন্য, জোর করে নিয়ে